এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের সুখ শান্তি নিরাপত্তার জন্য, ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত করার জন্য জনাব তারেক রহমানের পরিবার, জিয়া পরিবার, বিশেষ করে তারেক রহমান সাহেব যে ত্যাগ স্বীকার করেছেন, যে কষ্ট করেছেন, যে জুলুমের শিকার হয়েছেন, ওনার জীবনের মূল্যবান সময় 16টি বৎসর ওনার জীবন থেকে চলে গেল শুধু একটি কথা, মানুষকে মুক্তি করার জন্য। আজকে উনি পরম করুণামূল্য আশ্বাস অশেষ মেহেরবানিতে আমাদের মধ্যে ফিরে এসেছেন। আল্লাহর শুকরিয়া তাদের ওনার দীর্ঘায়ু কামনা করি। আমরা দেশবাসী, বাংলাদেশি, বিশেষ করে হবিগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ ঋণী। এবার কৃতজ্ঞতা প্রমাণ করব আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। যে 4টি মনোনয়ন আপনি দিয়েছেন, ইনশাআল্লাহ 4টি আসনের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আপনাদেরকে 4টি আসন সংসদে উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা যাতে সরকার গঠন করতে পারেন এবং ভবিষ্যতে আরো আমাদের মানুষের সেবা করতে পারেন। আমি একটা কথা শেষ করব, জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা। উনি যখন উনি হবিগঞ্জ তথা সিলেটকে অত্যন্ত ভালোবাসেন। ইহার বহুত কারণ আছে, সব কারণ নাই বললাম, আপনাদের অনেক কিছু জানা আছে। শুধু বলবো, উনি যখন প্রথম রাজনীতিতে অংশ নিয়েছিলেন, রাখেন দুলাভাই, রাখেন দুলাভাই, রাখেন নিরাপত্তা পালন করে প্লিজ, একটু রাখেন, ধৈর্য ধরে। উনি যখন 1998 সালে রাজনীতিতে অংশ নিয়েছিলেন, পদার্পণ করেছিলেন, উনি কিন্তু সিলেট জেলার প্রথম রাজনৈতিক সফর এই হবিগঞ্জ জেলা থেকে আরম্ভ করেছিলেন, মাধবপুর চুনারগড় থেকে আরম্ভ করেছিলেন, এই শাইস্তাগঞ্জের জনসভা করেছিলেন রাত্রে 11টায়। ওনার মনে আছে, উনি আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন। উনি কিন্তু সিলেট জেলার প্রথম রাজনৈতিক সফর এই হবিগঞ্জ জেলা থেকে আরম্ভ করেছিলেন, মাধবপুর চুনারগড় থেকে আরম্ভ করেছিলেন, এই শাইস্তাগঞ্জের জনসভা করেছিলেন রাত্রে 11টায়। ওনার মনে আছে, উনি আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন। আমি শুধু ওনাকে একটি এলাকাবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জ জেলার বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে একটি কথা বলবো। আমরা গত 17 বছর হবিগঞ্জ জেলাবাসী অবহেলিত, বঞ্চিত সব দিক দিয়া। মেহরবানি করে আগামী দিনে ইনশাআল্লাহ আপনি দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী হবেন। আমাদের দিকে লক্ষ্য রাখবেন যাতে আমাদের এলাকার একটু উন্নয়ন হয়। সবাইকে ধন্যবাদ, আপনি দীর্ঘায়ু করে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, হবিগঞ্জ 3, হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জের বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী আলহাজ জি.কে. গৌস। দানের শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান কষ্ট করে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন, পাশাপাশি বেদনার দিন।
40টা বছর যে নেত্রীর কর্মী হিসাবে দল করেছি, সেই মাতৃতুল্য খালেদা জি আমাদের মধ্যে নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জীবনে অনেকবার বিপদে পড়েছি, মা সন্তানকে যেভাবে রক্ষা করেন নেত্রী আমাদেরকে সেইভাবে রক্ষা করেছেন। আজকে মাথার উপরে আমাদের ছাতা নেই, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তারেক রহমান সাহেবকে নেক হায়াত দেন, উনি যেন আমাদের অভিভাবক হিসাবে দল এবং দেশকে রক্ষা করতে পারেন। আমাদের অনেক সমস্যা, নেতা প্রতিদিন সব কিছু জানেন। আমরা অনুরোধ করি, যদি আপনার দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হই, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছে, 3 বার মেয়র ছিলাম, কোন দুর্নীতি স্পর্শ করতে পারেনি। যদি আপনার দলের কর্মী হিসাবে জনগণ ভোট দেয়, কোন কলঙ্ক স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ধানের শীষে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসমাবেশক সম্পাদিকা, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক এমপি শাম্মী আক্তার শিপা। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছর যার জন্য ধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছি, গ্রেপ্তার হয়েছি, জেলখানায় গিয়েছি, তবু আপোষ করিনি। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে দাঁড়িয়েছি। আমাদেরকে পিছে ফেলার মতো করে দিয়েছে, আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করেছে, আমরা মাথা নত করিনি। আমরা ঠায় দাঁড়িয়েছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। কবি কবিতা লিখেছিলেন, তুমি এলে হবে নবান্ন, প্রতিজ্ঞার হবে শেষ, তোমাকেই চায় বাংলাদেশ। প্রিয় নেতা এসেছেন, আপনারা এই কুয়াশার চাদরে ঘেরা মাঠের মধ্যে অপেক্ষারত আছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সুযোগ্য পুত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, আমাদের নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, সকল মানুষের নেতা জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। তিনি পরিচয় করিয়ে দিবেন এই হবিগঞ্জ জেলার 4টি আসনে যারা ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। আপনারা সকলে মিলে কাজ করে এই 4টি আসনে আমাদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে জিতিয়ে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সেই কারণে সকলে এখন করতালি দিয়ে আপনাদের সামর্থ্যটা প্রকাশ করবেন। 2 হাত তুলেন তো, তুলে করতালি দেন। ধানের শীষকে আমরা জিতিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।
আজকের এই জনসভা থেকে আমাদের নেতার সামনে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করব। আমরা আমাদের নেতার নেতৃত্বে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আপনাদের প্রতীক্ষার সময় শেষ। এবারে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই জনসভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। মানুষের এই জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত এলাকাবাসী, জেলাবাসী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ এসেছেন, একটু শান্ত হতে হবে, নাহলে তো কথা শুনতে পারবেন না। একটু ধৈর্য ধরে শান্ত হতে হবে, তাহলে কথা বলতে পারবো। আচ্ছা, যারা তালি দিবে আমরা ধরে নিব তারা অন্য উদ্দেশ্যে এখানে এসছে। তালি বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ করতে হবে, কারণ আমি কি বলতে চাই কথাগুলো শুনতে হবে আপনাদেরকে। যদি না শুনেন তাহলে আপনারা কষ্ট করেই বা কেন আসলেন, আমি বা কেন আসলাম, তাই না? হ্যাঁ, কাজে তালি একদম বন্ধ করতে হবে। বেশি সময় নিব না, অল্প সময় নিব, একটু সময় দেন আমাকে, একদম শান্ত হতে হবে সবাইকে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে কেন সকলে একত্রিত হয়েছি? সকলে, এই যে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি, আগামী মাসের 12 তারিখে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, তাই তো নাকি? ইনশাআল্লাহ। এখন এই জাতীয় নির্বাচনে একদম শান্ত হতে হবে সবাইকে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে কেন সকলে একত্রিত হয়েছি? সকলে, এই যে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি, আগামী মাসের 12 তারিখে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, তাই তো নাকি? ইনশাআল্লাহ। নির্বাচনের এখন এই জাতীয় নির্বাচনে কেন আজ হাজার হাজার মানুষ এই জায়গায় এসে জড়ো হয়েছে? জাতীয় নির্বাচনের আগে সাল, তারপরে 18 সাল, তারপরে 24 সাল যে নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেনি। এখানে বহু তরুণ আছে, তরুণী আছে, যুবক আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা জন্মের পরে আজ পর্যন্ত এখানে তরুণ আছে, তরুণী আছে, বহু হাজার হাজার বাংলাদেশে কোটি কোটি এরকম তরুণ মানুষ আছে, যুব সমাজের সদস্য আছে যারা ভোট দিতে পারে নাই। এখন এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে মানুষ ভোট দিতে চাইছে, আমরাও চাইছি, আমরা বিএনপি, আমরা চাইছি আপনারা জনগণ ভোট দিবেন। কেন ভোট দিতে হবে? এই যে গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, তাই না? তাই তো বললেন, নাকি পেরেছিলেন? পারেন নাই। তার ফলে কি হয়েছিল? এই যে এখানে আসেন তো 4 ক্যান্ডিডেট, আমাদের 4 ক্যান্ডিডেট আসেন তো একটু, চারো প্রার্থী এখানে দাঁড়ান। এই 4 জন মানুষকে চেনেন আপনারা? এই 4 জন মানুষের মধ্যে কাউকে কে চেনেন না? হাত তুলেন তো। চিনেন না? কে কে চিনেন না?
না না চিনেন না। আর চেনেন কারা কারা এই চারজনকে? হাত তুলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাইকে চেনেন। এই যে এই চারজন মানুষকে যে আপনারা ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন? ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। কেন ভোট দিবেন? স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, নাহলে স্লোগান দিলে কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা বসেন, এবার ক্যান্ডিডেট সাহেবরা বসে পড়েন, আপনারা বসে পড়েন। ধন্যবাদ। এই যে এই মানুষগুলাকে যে ভোট দিবেন, আপনারা ভোট দিয়ে যে আপনারা সংসদে পাঠাবেন, কেন পাঠাবেন? কারণ গত 15 বছর নির্বাচন নামে প্রহসন করে যারা সংসদ সদস্য হয়েছিল, তারা কি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেছে? এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এই এলাকার মানুষের চলাফেরা করতে কি কষ্ট। এই মহাসড়কের অবস্থা যদি এমন হয়, তাহলে গ্রামগঞ্জের ভিতরের সড়কের কি অবস্থা। এই রাস্তা দেখলে বোঝা যায় যে বিগত 15-16 বছর যাবত এই এলাকার স্কুলগুলোর, কলেজগুলোর কি অবস্থা, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক, এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতালগুলোর কি অবস্থা, মানুষ সেবা পায় না। ঠিক কি বল না? ঠিক, ঠিক কথা বলেছি। তাহলে এই যে এই অবস্থার পরিবর্তন করতে হবে, তাই তো নাকি? অর্থাৎ এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন, যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন, যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন। রাস্তা নষ্ট হলে আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে, রাস্তা ঠিক করার জন্য। স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে। মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে। হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে। এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে। এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। একটু আগে আমরা জামাত করলাম না এখানে, ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। কারণ প্রিয় ভাই বোনেরা, 15-16 প্রায় 16 বছর সময়, 16 বছরে দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয়, তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি, এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। ঠিক, দেশটা কার? কারো ব্যক্তি সম্পত্তি না, কার এই দেশ? জনগণের দেশ। অর্থাৎ আপনারা যারা সামনে, যে হাজার হাজার মানুষ চারিদিকে, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান, এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলা মানুষ বসে আছে, ওই যে ক্র্যাচিন বসে আছে, দেখতে পাচ্ছেন? এরা কারা? এরা হচ্ছে গত 15 বছর ধরে যেই মানুষগুলো অত্যাচারিত হয়েছে, যেই মানুষগুলো গুম খুম করা হয়েছে, গত 2024 সালের 5ই আগস্ট যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে। এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি। এই সুযোগ কি নষ্ট করা যায়? এই সুযোগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে। কাজেই
আমাদেরকে আজকেই সজাগ হতে হবে, আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে, জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বলেছি এই দেশের মালিক কারা? কারা? নিজেকে দেখিয়ে বলেন আমরা। জনগণ এই দেশের মালিক। জনগণ দেখিয়ে বলেন, এইভাবে বলেন জনগণ। ইয়েস, এই বাংলাদেশের 20 কোটি মানুষ, এই 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজে আপনারা যেরকম ঠিক করবেন যে কিভাবে গণতন্ত্রের পথে এই দেশ পরিচালিত হবে, ঠিক একইভাবে সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করব, দুর্নীতিকে, একইভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে। কারণ যদি ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা না যায়, তাহলে যার যেটা প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে। এটা কি ঠিক কাজ হবে? এটি মোটেও ঠিক কাজ হবে না। এখন প্রিয় ভাই বোনেরা, আসেন, এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা, এই এলাকার তরুণ যুবক যারা আছে তাদের বিভিন্ন কর্মসংস্থানের সমস্যা আছে না? বহু মানুষ, হাজার হাজার তরুণ যুবক বেকার হয়ে আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। শুধু বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না, এই এলাকায় বেশ অনেকগুলো চা বাগান রয়েছে। এই চা বাগানের নারী শ্রমিক যারা আছে তাদেরকে অত্যন্ত কষ্ট করে সংসার চালাতে হয় না? ঠিক একইভাবে সেই চা বাগানের নারী শ্রমিক যারা আছে, সেই নারী শ্রমিকদের পাশাপাশি গ্রামে গঞ্জে অনেক গরিব পরিবার আছে, দুস্থ পরিবার আছে, যেই মা বোনদের সংসার পরিচালনা করতে, সংসার চালাতে কষ্ট হয়। আপনারা ইনশাল্লাহ আগামী দিনে এই 12 তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শীষকে ইনশাল্লাহ জয়যুক্ত করেন, তাহলে আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে, প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই, দিতে চাই তাদেরকে আমরা এটি দিতে পারি, যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায়, যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে, স্বাবলম্বীভাবে সরকার পরিচালনা করতে পারে। তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই, এটার যে পরিকল্পনা করেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনা সঠিক? বুঝলাম না, কি বললেন? সঠিক? হাতটা তুললে তাহলে জোরে বুঝতে পারে যে সঠিক। আচ্ছা, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এই গেল একটি পরিকল্পনা। একটু আগে আরেকটি পরিকল্পনা করেছি। এই এলাকার বহু মানুষ, অনেকেই মিডল ইস্টে থাকেন, অনেকেই ইউরোপে থাকে না আমাদের অনেক মানুষ এখানকার? আরো মানুষ আছে, এই জেলা শহরে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, গ্রাম পর্যায়ে বলেন, বহু ইয়াং মানুষ আছে, বহু যুবক আছে, বহু তরুণ আছে যারা বিদেশে যেতে চায় না? কিন্তু বিদেশে যেতে হলে যদি তাদেরকে একটু ট্রেনিং দেওয়া যায়, তাহলে ভালো চাকরিটা সে বিদেশে ব্যবস্থা করতে পারবে। সঠিক? এখন আমাদের দেশের শুধু যে হবিগঞ্জ জেলা তা না, সারা বাংলাদেশে আমরা এরকম অনেক ভোকেশনাল ইনস্টিটিউশন, এরকম অনেক ট্রেনিং ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই, যার ফলে আমরা আমাদের দেশের তরুণ সমাজকে, যারা যুবক তরুণ, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ কারিগরে, দক্ষ শ্রমিকে আমরা রূপান্তর করতে চাই, যাতে তারা বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে? ঠিক আছে? এই পরিকল্পনা ঠিক আছে? আসেন এবার আরেকটি পরিকল্পনার কথা বলি। আমরা মা বোনদেরকে সাহায্য করতে চাই, তার কথা আপনাদের সামনে বললাম, সহযোগিতার হাত বাড়াতে চাই। আমরা তরুণ যুবক তরুণদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে চাই, ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই। এখন আসুন আরেক শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই শ্রেণীর মানুষটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকে, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে, বিপদের সময় আমাদেরকে পরামর্শ দেয়। কারা তারা? তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব,
খতিব সাহেব, এই মানুষগুলোর জন্য আপনারা যদি 12 তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শীষকে ইনশাল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমরা এই মানুষগুলো, এই যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম, মুয়াজ্জিম, তাদের জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। কি ভাই, পরিকল্পনা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এখন এই যে এই পরিকল্পনাগুলা আমরা বাস্তবায়ন করতে চাই। আসেন এবার এইখানে কৃষক কে কে হাত তুলেন দেখি, জমি চাষ করেন? আরে ভাই, সবাই তো কৃষক, সবারই কম বেশি জমি জমা আছে নাকি? আচ্ছা, ধন্যবাদ, হাত নামান। এই যে কৃষক ভাইরা, আপনাদেরকে আমরা ঠিক মা বোনদের কাছে যেরকম এরকম ফ্যামিলি কার্ড দিব, আপনাদেরকে আমরা একটা কৃষক কার্ড দিতে চাই। নেবেন? আমরা দল থেকে না, সরকার থেকে ব্যবস্থা করব ইনশাল্লাহ, সরকার থেকে। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার জমির জন্য সার, বীজ, কীটনাশক, ওষুধ সহজে পাবেন। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি বীমা পাবেন, আপনার শস্যের বীমা আপনি করতে পারবেন। সেই কৃষক কার্ডের মাধ্যমে সহজে আপনি কৃষি ঋণের ব্যবস্থা করতে পারবেন। এখন ভাই বোনেরা, এই যে কৃষক কার্ডের কথা বললাম, এই পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে? আচ্ছা, তো এখন তো অনেক কয়েকটা পরিকল্পনার কথা বললাম, ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম, কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, ধানের শীষে 12 তারিখে সিল মারতে হবে। এই কাজটা হচ্ছে আপনাদের কাজ। আর বাকি যেই কাজগুলো বললাম, ইনশাল্লাহ ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে বাকি কাজগুলো হচ্ছে এই 4 জন, এই যে ক্যান্ডিডেট দেখালাম প্রার্থী, এই 4 জন এবং আমার কাজ, বাকি কাজগুলো। কিন্তু আমরা অনেকগুলা কাজ করব, কিন্তু আপনাদেরকে আসল কাজটা করতে হবে। কি ভাই, করবেন নাকি? কোন কাজটা করতে হবে বলেন তো? ধানের শীষে সিল মারতে হবে। ধানের শীষে সিল 12 তারিখে কে কে মারবেন হাত তুলেন তো? আলহামদুলিল্লাহ, সব মানুষ এই এলাকার ধানের শীষে সিল মারতে হবে। সবাই ধানের শীষে যায়, ধানের শীষকে জয়যুক্ত। এখন আস্তে আস্তে কথা শেষ হয় নাই, স্লোগান, নো স্লোগান। আরেকটা জরুরি কথা বলবো এখন, গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শোনেন, মন দিয়ে খুব কানটা খাড়া রাখতে হবে। এখন যেই কথাটা বলবো একদম 2 কান, 1 কান না, 2 কান খাড়া রাখতে হবে। এই যে এই পাশে যে মানুষগুলো বসে আছে, এরকম মানুষের সংখ্যা, এই যে যারা নিজেদের রক্ত দিয়েছে, নিজেদের পঙ্গু হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের এই যে ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল, সেই মানুষগুলোর প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। কি? গণতন্ত্র রক্ষার জন্য, ভোট যাতে সবাই দিতে পারে। কিন্তু এরই ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাচ্ছেন কিছু আপনারা? কেমন করে টের পাচ্ছেন? পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুকে দেখবেন সংবাদ, খবর আসতেছে। কি খবর? এই যে আমরা বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের দেশের মানুষ আছে, বাংলাদেশি মানুষ যারা আছে, তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট, যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে, সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কাদের থাকতে হবে?
জনগণকে সজাগ থাকতে হবে। আসেন এবার প্রিয় ভাই বোনেরা, শুধু সজাগ না, সতর্ক থাকতে হবে সজাগের সাথে। একই সাথে একটা রাজনৈতিক দল, এই দলটা অনেক সময় বলছে কি, অমুককে দেখেছেন ক্ষমতায়, তমুককে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন, বলছে না? হ্যাঁ, এখন ভাই 71 সালে কি হয়েছিল? 71 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক। কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়েছিল, এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? যাদেরকে দেখার কথা বলছে, এরে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। প্রিয় ভাই বোনেরা, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে, ষড়যন্ত্র করছে, তার আরেকটি খবর দেই আপনাদেরকে। আপনারা জানেন খবর, এর মধ্যেই পেয়ে গেছেন। এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, জোগাড় করছে। খবর পেয়েছেন? তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে, বিশেষ করে মা বোনদের, নিরীহ মা বোনদের মোবাইল নাম্বার নিচ্ছে। খবর পেয়েছেন? তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্রপত্রিকায় খবরে এসেছে। শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না তারা। যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। তারা যদি ক্ষমতা যায়, পারবে না। এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয়। এটা আমাদের কথা না, এটি আন্তর্জাতিক সংস্থার কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে। সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই যে যারা পালিয়ে গেছে 5ই আগস্ট, ওরা যখন তখন ক্ষমতায় ছিল, দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল। ঠিক আপনারা যখন প্রতিবাদ করে, এখানে বহু মানুষ আছেন যারা 2001 সালে ভোট দিয়েছিলেন। কারা আছেন 2001 সালে ভোট দিয়েছিলেন? এই যে বহু মানুষ হাত তুলেছে। 2001 সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল। ওই সকল আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের কথা না, বিএনপির কথা না, সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে 2001 সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই বললাম, যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায়, ভোট কিনতে চায়, বিভ্রান্ত করতে চায়, নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায়, অসৎ উদ্দেশ্য, অসৎ পরামর্শ দেয়, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয়, একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব। সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষে এই দেশে সৎ মানুষের শাসন করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, এখন তাহলে কি প্রমাণ হলো? আপনারা দেখেছেন
বিএনপির সময় এই দেশের মানুষের পাশে বিএনপি কিভাবে কাজ করেছে, বিএনপির সময় এই দেশের এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা করে, নারীদের শিক্ষা থেকে শুরু করে বিদেশে প্রচুর মানুষ গিয়েছে। বিএনপি সময় দেখেছেন আপনারা কিভাবে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে, স্কুল কলেজগুলো তৈরি হয়েছে। সবকিছু যদি আমরা বিবেচনা করি, এই দেশে একমাত্র হচ্ছে ধানের শীষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে। আমরা দেখেছি অতীতে কি দেখেছি, যে কিছু হলেই পাশের এক দেশে চলে যায়, কেউ কেউ চলে যায় না, এখনো চলে গিয়েছে। আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল। কোথায় পালিয়ে গিয়েছিল জানেন? পিন্ডি পালিয়ে গিয়েছিল। এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম, এই বিকাশ নম্বর নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে, মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে, তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে। পিন্ডি পালিয়ে গেছিল। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। খালেদা জিয়া কোথাও গিয়েছে? খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি। মৃত্যুকে মেনে নিয়েছে, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি, কোথাও কোনো দেশে যায়নি। খালেদা জিয়া নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা। কাজে বিএনপি হচ্ছে এই দেশের, বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসছে, আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আসুন, আমাদের লক্ষ্য একটি হবে, আমাদের উদ্দেশ্য একটি হবে, করব কাজ, গড়ব দেশ। সবার আগে আবার বলেন, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ। তাহলে আজকে হলো এই কথাই, আমরা 12 তারিখে নির্বাচনের পরে ধানের শীষকে নির্বাচিত করে আমরা দেশ গড়ার শপথ নিলাম। ঠিক ঠিক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 12 তারিখে আপনাদের কি কাজ? তাহলে ধানের শীষ কখন যাবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন, ভোট কেন্দ্রের সামনে সকলে জামাত করে। ঠিক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।